আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম ভোটকাস্টের ২য় পর্বে। আজকের ২য় পর্ব। আমার সাথে এখন উপস্থিত আছেন সাদিক মাহবুব ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক। আ কেমন দেখলেন সারাদিনের ভোট কাস্ট অ্যান্ড এভরিথিং? এখন যে রেজাল্ট একটা চলে এসছে অলরেডি আ আনঅফিসিয়ালি আ বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। তাই তো? কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ। আমি ১ম এই মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাতে চাই যে, জুলাই গণঅভ্যুত্থান এবং তার পূর্বে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দীর্ঘ একটা সংগ্রাম চালিয়েছে বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্রকামী জনগণ, তাদের যে একটা আকাঙ্খা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আ হাইওয়েতে আবার ফেরত আসবে, বাংলাদেশের একটা গণতান্ত্রিক পুনর্যাত্রা হবে। এই যে তাদের আকাঙ্খাটা ছিল, মহান আল্লাহ তাআলা হচ্ছে আমাদের সেটাকে পূরণ করেছেন। কাজেই এজন্য আমি আসলে খুব কৃতজ্ঞ। আর আমি এই ওভারঅল ইলেকশন আমি যা দেখলাম, আমার কাছে বেশ ফ্রি অ্যান্ড ফেয়ার মনে হয়েছে and সুষ্ঠু মনে হয়েছে। তো ডক্টর ইউনূসকে আসলে একটা স্পেশাল ধন্যবাদ দেওয়া উচিত যে উনি একটা চমৎকার যে ইলেকশন আমাদের উপহার দিতে পেরেছেন এবং ওভারঅল এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কনসার্ন রেইজড হয়েছে বিভিন্ন পক্ষের কাছ থেকে এবং হোপফুলি এগুলো খুব সুন্দরভাবে রিজলভ করা যাবে এবং ইনশাআল্লাহ আমরা একটা ভালো হুম। সময় সামনে উপভোগ করতে পারবো। আপনার কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের যে আকাঙ্খা ছিল সেখান থেকে আ আমাদের নতুন যে গভর্নমেন্ট আসবে, যা আসতে চলেছে তারা সেটাকে আপহোল্ড করতে পারবে? আমি এই বিষয়ে আসলে অত্যন্ত হোপফুল। এবং আপনি যদি চিন্তা করে দেখুন যে আ কারেন্ট বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু শুরু থেকেই জুলাইয়ের পক্ষে কথা বলছেন এবং ইনফেক্ট তিনি বাংলাদেশে পা দেওয়ার পরই কিন্তু জুলাইয়ের যারা আ শহীদ হয়েছেন এবং জুলাইয়ের যারা ফ্রন্ট লাইনে ছিলেন পরবর্তীতে ইনফেক্ট শহীদ হাদির বিষয়টাও উনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে দেখেছেন এবং তিনি সবকিছু ম্যানেজ করেছেন এবং ওভারঅল তার আশপাশে যারা আছেন যদি আমরা দেখি যে অলরেডি যারা ইলেক্টেড হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলুন, সালাউদ্দিন সাহেব বলুন, উনারা প্রত্যেকেই কিন্তু জুলাইকে আপহোল্ড করছেন। প্রত্যেকেই কিন্তু তাদের যার অবস্থান থেকে জুলাইকে সমর্থন জানিয়েছেন এবং যারা তরুণরা আছেন তারাও কিন্তু খুব অ্যাক্টিভলি জুলাইয়ের ফ্রন্ট লাইন হিসেবে ছিলেন। এই ছাত্রদল, যুবদল বলুন অ্যান্ড ইনফেক্ট এককভাবে যদি আমরা চিন্তা করে দেখি, এই জুলাই আন্দোলনে কিন্তু বিএনপির অনেকেই শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই বিষয়গুলোকে আমি ৪২৩ জনের উপরে। জি, এক্সাক্টলি। তো আমি বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে যে গভর্নমেন্ট আসছে তারা সেটাকে অনার করবে। অ্যান্ড আমি আসলে অত্যন্ত হোপফুল। আচ্ছা, আর গত ১৭ বছরের যে সংগ্রাম সবচেয়ে বেশি আ গুম খুনের শিকার যে দলটি, সেটার নাম নিঃসন্দেহে জাতীয়তাবাদী দল বিএনপি এবং যে গত ১৭ বছরে প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর উপরে তাদের হামলা মামলা ছিল। তাদেরও তো এক ধরনের আকাঙ্খা আছে। সেটাও তো এক ধরনের বিষয় আছে। সেটাকে কিভাবে তারা ম্যানেজ করবে বলে মনে হয় আপনার? আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি আমরা চিন্তা করে দেখি যে এই যে দীর্ঘদিন ধরে যারা হচ্ছে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং বঞ্চিত হয়েছেন। আমরা যদি চিন্তা করে দেখি যে বিএনপি নেতাকর্মীর নামে প্রায় ৬৫ লাখ মামলা। তো বিশ্বের অনেক দেশে তো ৬৫ লাখ জনগণই নাই আসলে। হুম, তো এই যে একটা লম্বা দীর্ঘ প্রসেস গিয়েছে, এই যে একটা রিপ্রেশন গিয়েছে তাদের মধ্যে। এই মুহূর্তে কিন্তু অনেকেরই মনে হতে পারে যে, না এখন আমরা জিতে গিয়েছি। অ্যান্ড হচ্ছে আ তারা অনেক কিছু আকাঙ্খা করতে পারে বা তারা কিন্তু অনেক কিছু খায়েশ জন্মাইতে পারে। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন যে অলরেডি নির্বাচনী জনসভাগুলোতে তারেক রহমান একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। হুম, যে এই যদি তারা নির্বাচিত হন, তারা নির্দেশ দিচ্ছেন যে জনগণের পা ধরে বসে থাকতে। কারণ জনগণকে উপেক্ষা করলে কি হয়? হুম, তার প্রমাণ কিন্তু আমরা জুলাইতে দেখেছি। হুম, তো এই যে শিক্ষাটা তিনি তার নেতাকর্মীদের দিতে চাচ্ছেন, হুম। আমি রিয়ালি হোপফুল যে তার নেতাকর্মীরা যারা আছেন, তারা এই যে ১৭ বছর বা নানা রকমের যে তাদের ইচ্ছা যদি জন্মায় থেকেও থাকে, তাহলে তারা সেটাকে হচ্ছে দেশ ও জাতির স্বার্থে সেই জিনিসটাকে দমন করবেন। তারা একটা প্রপার রাজনৈতিক ওয়েতে ফেরত আসবেন। স্পেশালি আপনি যদি চিন্তা করে দেখেন নরমালি আমাদের রাজনৈতিক কালচারে যেটা হয় যে আ একটা বিজয়ের উল্লাসের সাথে একটা ভায়োলেন্স এর ইস্যু চলে আসে। নানা রকম ইস্যু চলে আসে। বা এটা আমাদের রাজনৈতিক কালচারের একটা অংশ। এটা খুবই টক্সিক একটা অংশ, খুব খারাপ একটা অংশ। এই সাইকেলটা I really hope যে এবার এটা ব্রেক হবে। অ্যান্ড হোপফুলি সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো যে একটা বেটার বাংলাদেশ। যে বাংলাদেশে আসলে সব দল মিলে বাংলাদেশে এখন যারা আছে সবাই কিন্তু
প্রো বাংলাদেশি পার্টি। যে মানে এন্টি বাংলাদেশ ফ্যাকশন তো দেশের পালিয়ে গিয়েছে, ভারতে পালিয়ে গিয়েছে। যারা আছে তাদের একসাথে মিলেমিশে থাকতে হবে। হুম, অ্যান্ড হোপফুলি আই রিয়ালি হোপ যে সামনের দিনগুলোতে আমরা এটা একটা প্রতিফলন যারা ইলেকশনে জিতছেন, যারা হোপফুলি নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবেন, তারা এই জিনিসটা অনার করবেন। কারণ তাদের এই ওভারঅল এই দিনটা কিন্তু দাঁড়ায় আছে হাজার, হাজার মানুষের আত্মত্যাগের উপর এবং রক্তের দে উপরে। মাস্ট honor the blood of the people হুম, that has been spilled for this very day. ইয়া। এবং দলের যারা গুনস বা দলের ভেতরে যারা আসলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের ব্যাপারে কি মনে হয়? তাদের ব্যাপারে কিরকম অ্যাকশন আসতে পারে? এখন এই জিনিসটা honestly এটা তারেক রহমানের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ একটা মানে একটা খুব বাজে একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল। চাঁদাবাজি ইস্যু বলুন, সন্ত্রাস ইস্যু বলুন, নানা রকম ইস্যু হয়েছে কিন্তু। অ্যান্ড বিএনপি কিন্তু ওই সময় যেটা বলেছে বা যেটা করেছে তারা কিন্তু ১২০০ র উপর নেতাকর্মীকে তারা বহিষ্কার করছে। তখন কিন্তু এইসব ইস্যুগুলোতে নরমাল ডিফেন্স যেটা ছিল তাদের যে, সে আমরা হচ্ছে যেহেতু গভর্নমেন্টে নেই, আমরা হচ্ছে একটা আ ব্যক্তি বা আমাদের দলের কোনো কর্মী বা নেতার এগেইনস্ট আমরা হাইয়েস্ট ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা নিতে পারি তাকে আমরা স্থায়ীভাবে বহিষ্কার করতে পারি। বের করে দিতে পারি। হ্যাঁ, এর বেশি তো আমরা কিছু করতে পারি না। বাট দিস এক্সকিউজ উইল নট ওয়ার্ক এনিমোর। The moment you form the government, you have to take responsibility for each and every one of your people. হুম, এবং তখন যদি হচ্ছে এই ইস্যুগুলাকে ঠিকমতো ডিল করতে না পারো, অ্যান্ড তখন যদি সেই এই পুরাতন ইস্যুগুলো থাকে, এই চাঁদাবাজি বলুন, সন্ত্রাস বলুন বা নানা রকম দখলদারিত্ব বলুন, যেটা হচ্ছে আমাদের আ পলিটিক্যাল কালচারের মধ্যে খুব শক্তভাবে গেড়ে গিয়েছে। এই ইস্যুগুলো যদি আপলোড করা সম্ভব না হয়, তাহলে কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান এটা গভর্নমেন্টের একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড লাস্ট টাইম আমরা যখন দেখেছি যে অপারেশন ক্লিন হার্টের মধ্যে কিন্তু খুব একটা ব্রুটাল সিস্টেমের মধ্যে যেতে হয়েছে এই ইস্যুগুলোর জন্যই। ওই ইস্যুটা কিন্তু অনেস্টলি যদি বলি, বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য কিন্তু একটা প্রেসিডেন্স রেখে গেছিল। এবং এটা কিন্তু মানে খুবই একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে যে এইভাবে আসলে জিনিসগুলো হ্যান্ডেল করা কিন্তু একদমই উচিত না। তো লেটস হোপ যে নেতাকর্মীরা হচ্ছে জিনিসটাকে হচ্ছে এখন অনুধাবন করবেন যে তাদের নেতা যে একটা খুব চমৎকার একটা স্টেটসম্যান হিসাবে আবির্ভূত হচ্ছেন এবং এট দ্য সেম টাইম এই ইস্যুগুলাকে গভর্নমেন্ট ঠিকমতো হ্যান্ডেল করতে পারবে। ওকে। এবার একটু চলেন বিরোধী দলের বিষয়ে আছি। যে যারা আসলে অন্য যেই প্রো বাংলাদেশী দলগুলো আ তাদের রিঅ্যাকশনস আপনি দেখতে পাচ্ছেন অলরেডি। তো তাদের রিঅ্যাকশন দেখে আপনার কেমন লাগছে? পজিটিভ নাকি নেগেটিভ? না, আমি এখন পর্যন্ত হোপফুল। হুম, এখন পর্যন্ত হোপফুল অ্যান্ড সো ফার আমার যেটা মনে হয় আমি এখনো অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের যেসব দলগুলো আছে এখন বিরোধী দলে যারা হতে যাচ্ছেন জামায়াত ইসলামী বা এনসিপি তারা ইলেকশনের প্রসেসটা দেখেন ইলেকশনের যে আমরা যে দেখেছি সারাদিনের ভোট গ্রহণটা হয়েছে সব মিলিয়ে কিন্তু অত্যন্ত স্ক্রুটিনির মধ্যে ছিল এই ইলেকশনটা। কারণ এতদিন পর একটা ইলেকশন হচ্ছে একটা মানে ইন্টারন্যাশনাল একটা অ্যাঙ্গেলও ছিল, দেশে একটা ছিল, সব মিলিয়ে সবাই ছিল, ফিল্ডে সবাই ছিল। এরপরে যে ইস্যুগুলা I really hope যে সেটা লিগালি অ্যান্ড হচ্ছে সেই জিনিসটাকে কোঅপারেশন এর মাধ্যমে ওটা হ্যান্ডেল করা বা রিজলভ করা যায়। হুম। একটা ইলেকশন কিন্তু ম্যাসিভ একটা ইস্যু। অ্যান্ড বাংলাদেশের মতো একটা এখানে ১৩ কোটি ভোটার ৩০০ আসন মানে ইটস আ হিউজ টাস্ক। সো কোন পার্টিকুলার আসনকে কেন্দ্র করে বা কোন পার্টিকুলার সিচুয়েশনকে কেন্দ্র করে যদি হচ্ছে সেটা স্ট্রিটে নেমে যায়, আসলে সেটা কিন্তু আসলে এই আমাদের যে গণতন্ত্রের পুনর্যাত্রা যেটা সামনের দিনে, সেটা কিন্তু খুব বাজেভাবে ব্যাঘাত করবে। এবং এট দ্য সেম টাইম যে আ শীর্ষ নেতারা নন। শীর্ষ নেতা ছাড়াও যেসব আম অনলাইন ইনফ্লুয়েন্সাররা যারা আছেন বা যেসব অ্যাক্টিভিস্টরা যারা আছেন, তাদের আরো রেসপন্সিবল আচরণ আসলে করতে হবে এট দিস মোমেন্টে। কারণ এখন বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কি বলা যায়? ট্রানজিশন। ক্রান্তিকাল যাচ্ছে। হ্যাঁ। ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে। এরকম সময়ে যদি হচ্ছে মানে আম মানে কি বলা যায়? মানে upheaval এর কথা বলেন বা হচ্ছে যে anarchy বা এনিথিং যে জ্বালাও পোড়াও টাইপের আলাপ। এইসব আলাপ দেওয়াটা কিন্তু খুব রিস্কি আলাপ। কারণ এখনো ইভেন টুডে বাংলাদেশ স্টিল ইস আ ভেরি ফ্র্যাজাইল স্টেট কারণ বাংলাদেশের এখন অনেকগুলো ফল্ট লাইন কিন্তু এখন অ্যাক্টিভ। বাংলাদেশের অনেকগুলো ইস্যু কিন্তু এখন আনরিজলভড এবং সামনের দিনগুলোতে গভর্নমেন্টের যত না দায়িত্ব, তার চেয়ে বড় দায়িত্ব কিন্তু
বিরোধী দলগুলোর রেসপন্সিবলি বিহেভ করার। আপনি যদি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগ গভর্নমেন্টের লম্বা সময়ে তারা যে পরিমাণ chaos তৈরি করে গেছে, যে পরিমাণ লুট করেছে, যে পরিমাণ আমাদের সবচেয়ে বড় কথা তারা ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে দিয়ে গেছে। ট্রু। বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনকে আওয়ামী লীগ কিন্তু রাখে নাই। প্রত্যেকটা সিস্টেম করাপ্টেড হয়ে গেছে। আপনি এডুকেশন বলেন, ইকোনমি বলেন, আপনার হচ্ছে প্রশাসন বলেন, ফোর্সেস বলেন, প্রত্যেকটা ইস্যু করাপ্টেড। এখন মনে করেন যে আপনার বিরোধী দল আপনি হওয়ার পর আপনার ফার্স্ট মেন্টালিটি যদি থাকে যে, "না, আমি গভর্নমেন্টের হচ্ছে ১.৫ বছরে ফালায় দেব, ২ বছরে ফালায় দেব।" দ্যাটস নট হাউ ইট গোনা ওয়ার্ক। কারণ এই জিনিসটা তো হচ্ছে আপনার ট্রাস্টের উপর ডিপেন্ড করে। অ্যাজ আ গভর্নমেন্ট পার্টি, ইউ হ্যাভ টু earn the trust of the opposition and at the same time as a opposition party, you have to earn the trust of the government. হুম, এখন আমি যদি পার্লামেন্টে বসে দেখি যে আমার অপোজিশন আমার হেল্প করতেছে না কোনো কারণে বা আমার প্রত্যেকটা ইস্যুতে মানে একটা কম্পিটিটিভ সিচুয়েশন, কনফ্রন্টেশনাল সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। সিচুয়েশনটা কিন্তু সলভ হবে না। আমরা যদি একটু পিছায় দেখি, এই যে যে জাতীয় ঐক্যমত্য কমিশন ছিল, এটা পার্সোনালি আমি মনে করি এটা ল্যান্ডমার্ক একটা ইস্যু বাংলাদেশের হিস্ট্রিতে। দেখেন বাংলাদেশের সোফার এর আগে আপনার যে ৫০ বছর ইতিহাস চিন্তা করে দেখেন, মানে সরকারি দল বা বিরোধী দলের যেকোনো রকমের ক্রাইসিস, সেই জিনিসটা রিজলভ করতে হইছে হয় এক্সটার্নাল একটা মানে বলা যায় মিডিয়েশনের মধ্যে অথবা হচ্ছে রাস্তায়। একসাথে বসে এক ডায়ালগে বসে যে লাইক জেন্টলম্যান যে ডিবেট, হুম, ডিসকাশনস এগুলোর মাধ্যমে যে জুলাই চার্টার বলুন, ঐক্যমত্য বলুন, সবকিছু যে ফিক্স করতে পারছে, ইটস আ হিউজ ডিল। হুম। এই জিনিসটা আমি সামনের দিনগুলো দেখতে চাই। যে এখন কিছু হইলো, আমি হচ্ছে হরতাল ডেকে দিলাম। আমি হচ্ছে ওয়াকআউট করলাম। আমি কোঅপারেটিভ করলাম না। দ্যাটস নট হাউ ইটস গোনা ওয়ার্ক। এখন মনে করেন যে বিজয়ী, বিজেতা এরকম এই সময় ইমোশনস গুলো খুব হাই। ইমোশনস ইস রানিং ভেরি হাই এট দিস মোমেন্ট। দেখেন মানে ইলেকশন তো ইলেকশন। একটা ম্যাচ হারলেই আমাদের কেমন লাগে? আপনার ফেভারিট টিম একটা ম্যাচ হেরে গেছে। আপনার কেমন লাগতেছে? হুম, এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা হেরে গেলে তো আমারই খারাপ লাগে। হুম। আমি রিয়াল ফ্যান আমার খারাপ লাগে। আপনি বার্সা ফ্যান আপনার খারাপ লাগে। এরকম একটা ন্যাশনাল লেভেল একটা ইলেকশন। এভরিওয়ানস এক্সপেকটেশন ইস রিয়ালি হাই। সো ইমোশনস আর রানিং ভেরি হাই টু। ট্রু। এই ফিল্ডে কেউ তো হারার জন্য নামে নাই। তাই না? এভরি সিঙ্গল ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস, এভরি সিঙ্গল ওয়ান অফ দ্য সাপোর্টার্স, অ্যাক্টিভিস্ট, দে হ্যাভ ইনভেস্টেড আ লট ইন দিস থিং। তো এখন সময়টা আসছে হচ্ছে একটু ব্যাকট্র্যাক করা, একটু চিন্তা করা যে আমি যেটা বলতেছি, আমি যেটা করতেছি, ইজ ইট রিয়ালি দ্য কেস? হুম। নাকি আমি জাস্ট হচ্ছে কনফ্রন্টেশন ফর দ্য কনফ্রন্টেশন সেক? যে আমি সরকারি দল, আমি বিরোধী দল। ইয়েস, নাও লেটস ফাইট। অ্যাজ এই ২ বাংলার যে আদি কালচার যেটা, যে রাস্তায় গিয়ে মারপিট করো। এটা যদি বজায় থাকে তাহলে সামনে বাংলাদেশের কপালে খুবই দুঃখ আছে। অনেস্টলি কারণ আমাদের ইকোনমি বলেন, আমাদের ইনস্টিটিউশন বলেন, সব দিকেই কিন্তু অনেক নাজুক। আমরা বেশ ভালনারেবল সিচুয়েশন এ আছি। একদম। ১৭ বছরের আবর্জনা এই কি বলে ১.৫ বছরে সম্ভব না। অ্যান্ড এটা আসলে কোনো ম্যাজিক ওয়ান্ড ও নাই। আপনি যদি তারেক রহমানের বক্তব্য দেখেন, উনি কিন্তু বলতেছেন যে আমার এমন আমি প্রমিস করতেছি না যে আমি ক্ষমতা নিব, ডে 1 থেকে সবকিছু ভ্যানিশ। না, ইটস গোনা স্টে লাইক দিস ফর আ while. Yeah. You have to give me time and the opposition should be ready to give the time. এখন দেখেন হ্যাঁ, মানে এইখানে তো মানে ফেরেশতারা বইসা ইলেকশন করতেছে না। ফেরেশতারা বইসা গভর্নমেন্টও চালাইতেছে না। সবাই মানুষ, সবাই তো you have to take everything into account. Yeah. এখন মনে করেন এই ৫০০ মাইল দূরে কোন পীর বইসা কি বলতেছে, ওইটারে আমি অন্ধভাবে বিশ্বাস কইরা হচ্ছে ডাইঙা পড়লাম যে না, let's dismantle everything we have worked so hard for to achieve. তাহলে তো আসলে হইল না ভাই। অপোজিশনেরও ইকুয়ালি হ্যাঁ, স্টেট গভর্নমেন্টের অনেক রেসপন্সিবিলিটি আছে। অ্যান্ড অপোজিশনেরও ইকুয়ালি একটা রেসপন্সিবল বিহেভ করতে হবে। উই এক্সপেক্ট ওকে, দ্যাট আমরা অ্যাজ এই পয়েন্টটা সিটিজেন। ক্লিয়ার হলাম। এবার বলেন এবার যে ইয়েস ভোট জিতে গেল বিপুল ব্যবধানে। আমি যদি বলি যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল, ইনফ্যাক্ট সবচাইতে বড় বিজয়টা হলো ইয়েস ভোটের। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এগেইন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় গেছে গণভোটের মধ্যে এখানে দিয়ে। কিন্তু দায়িত্ব আছে যারা সরকারের বসবে, এক্সাক্টলি। তারা যদি এটার এই জুলাইয়ের যে সনদ এবং ইয়েস ভোটের যে স্পিরিট সেটার বিরুদ্ধে যায়, তখন তো আসলে এক ধরনের মানে সাধারণ যে ভোটার যারা তাদেরকেই নির্বাচিত করেছে, তাদের থেকেও তো একটা বিশাল মানে কেননা তারাই তো ইয়েস ভোট দিয়েছে। ইট উইল বি আ তারা হিউজ এটা কিভাবে বিট্রায়াল। দেখবে? ইট উইল বি তখন আ হিউজ বিট্রায়াল। হ্যাঁ, তো এই বিষয়ে আপনার কি বলছেন? দেখেন এই যে গণভোটের ইস্যুটা গেল। এখন
নানা রকম আর্গুমেন্ট আছে, হাবিজাবি আছে এবং একটা লম্বা টাইমে হচ্ছে অনেক নাকরম গুঞ্জন ছিল যে হ্যাঁ, যারা এখন গভর্নমেন্ট আসতেছে বিএনপি তারা আসলে কি চায় ইস্যুটাতে। এরপর ইস্যুটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপর কিন্তু নানাভাবে হচ্ছে বিএনপির রুটেবল অনেক নেতা বা অনেকেই হচ্ছে এগুলো প্রচারণা করছেন ফর ভেরি ডিফারেন্ট রিজন। নোট অফ ডিসেন্টও তো আছে বিএনপির পক্ষ এক্সাক্টলি, থেকে। এক্সাক্টলি। এখন এটার মধ্যে অনেকগুলো নুয়ান্সেস এন্ড এভরিথিং আছে। অ্যান্ড এগেইন গণভোট বলুন, এটা কিন্তু হচ্ছে একটা বড় ম্যান্ডেট। হ্যাঁ, ভোট জিতেছে। এর মানে কি? পিপল ট্রাস্ট দ্যা গভর্নমেন্ট অ্যান্ড পিপল ট্রাস্ট দ্যা প্রসেস। এই যে মনে করেন যে জুলাইয়ের একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে মৌলিক চেঞ্জ হবে বাংলাদেশের। এই আকাঙ্ক্ষার প্রতি যে তাদের যে স্টিল তাদের কমিটমেন্টটা আছে, এই কমিটমেন্টটার একটা বড় প্রমাণ কিন্তু হ্যাঁ, ভোট জিতে যাওয়া। অ্যান্ড দ্যা নেক্সট গভর্নমেন্ট মাস্ট টেক দিস থিংস ইনটু অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন গভর্নমেন্টে বসার পর আনকমফোর্টেবল অনেক রকম সিচুয়েশন অ্যারাইজ করে honestly অ্যান্ড কিন্তু আমাদের যে এই যে উইল অফ পিপল তাদের যে ইচ্ছাটা আছে সংস্কারের, তারা যে মনে করতেছে না উই নিড দিস সর্ট অফ চেঞ্জেস, উই নিড দিস চেক এন্ড ব্যালেন্সেস এগুলো কিন্তু অনার করতেই হবে। না যারা বিএনপিকে ভোট দিল বা বিএনপি জোটকে ভোট দিল, তারাই তো আসলে ইয়েস ভোটও দিল। এক্সাক্টলি, এক্সাক্টলি। অ্যান্ড honestly বিএনপির টপ লিডারশিপ থেকে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেওয়া হইছে তারা কোন পক্ষে। তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান সবাই কিন্তু বলে দিয়েছেন যে এটা অ্যান্ড সবচেয়ে বড় কথা আপনি যদি আবার চিন্তা করি যে আমরা ঐকমত্য কমিশনে কি হচ্ছে? বিএনপি ওয়াজ দ্য পার্টি যারা সবচাইতে meticulously এই জিনিসটাকে ফলো করছে। তারা প্রত্যেকটা ইস্যু নিয়ে অত্যন্ত খুব সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে তারা কিন্তু প্রত্যেকটা ইস্যু নিয়ে খুব সিরিয়াস সুন্দর ছিল। করে they were the most serious party in the whole panel and we have seen it. আমরা সবাই কিন্তু লাইভ দেখতে পাইছি সেটা। এখন এত মানে ইলেকশনের পর now is the time to prove your commitment to the people who have trusted you to carry out the changes. ওকে। একটা ভালো পয়েন্ট পাওয়া গেল যেখানে আমরা ট্রাস্ট করতে চাই যে অবশ্যই আপনাদের যে ভোটার, যারা আপনাদেরকে বিশ্বাস করল, আ ভোট দিল, তারা ইয়েস ভোটও দিল তাদের সবচেয়ে বিশাল সংখ্যায়। তো সেটা আপনারা অবশ্যই সেই কমিটমেন্টটা রাখবেন। রাখা উচিত হবে এবং সেটাই আসলে গণতান্ত্রিক হবে আমাদের মনে হয়। আচ্ছা, এবার যদি আমি একটু বলতে চাই হচ্ছে ঢাকা ৮ আসন নিয়ে আসলে কি হচ্ছে? এটা তো আসলে একটা টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি বা টক অফ দ্য ওয়ার্ল্ড ও বলা যেতে পারে। না, হোয়াট ইস গোইং অন দেয়ার? আসলে এই জিনিসটা আই থিংক এই বিষয়ে কোনো মন্তব্য না করা উচিত। কারণ জিনিসটা এখন ongoing and let's see how it unfolds and I just hope যে এই জিনিসটা it will be sorted out very soon and in a very civil manner. Let's hope যে জিনিসটা ভালো মতো হবে। And since this is a developing situation and it's a very delicate situation এই বিষয়ে আসলে কোনো মন্তব্য না এই করাটাই এই 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 যে এরকম ঘটনাগুলো কি কোনোভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে? honestly কেননা কিছু, কিছু আসন আমরা দেখতে পাচ্ছি ২ হুম, হুম, পক্ষই হুম। বিজয়ী হিসাবে আনন্দ মিছিল করছে। হ্যাঁ, এক্সাক্টলি। আ স্পেশালি ঢাকা ১৫ একটা ইস্যু দেখলাম। জামায়াতে আমিরের আসনে মানে দুপক্ষই আ জনাব মিল্টনও দেখলাম তিনি ফেসবুক পোস্ট করছেন এভরিথিং। হুম, তো এগেইন এখন আমরা যে ইলেকশনের চিন্তা করে দেখি, আজকে সারাদিন বা আজকে আগের যা পুরো টাইমটা, ইলেকশনের প্রত্যেকটা স্টেপ it was under the scrutiny, it was under the eye of a lots of stakeholders and আমি যদি পার্সোনালি চিন্তা করে দেখি, প্রত্যেক জিনিস কিন্তু অত্যন্ত মানে জিনিসটা আমাদের সামনে ওপেন। আমরা দেখছি। হুম। এখন যেসব ইস্যুগুলো অ্যারাইজ করতেছে, এগুলা honestly এত ম্যাসিভ একটা কর্মযজ্ঞের মধ্যে নানা রকম ইস্যু তৈরি হইতেই পারে। বাট I really don't believe যে এটা পুরো ইলেকশনের প্রসেসটাকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করবে। there are some actors who would think যে this can be exploited এই ঘোলা পানিতে মাছ শিকার করে যেতে পারে। হুম। বাট that would be against the everything we have struggled for. হ্যাঁ। এই ১৭ বছরে আমাদের দীর্ঘ যে লং জুলাইটা গেছে, এইটার এগেইনস্ট এ হচ্ছে এটা দাঁড়ায় যাবে। কারণ আমরা যে এক্সপেক্ট করছি ইলেকশনটা, আমরা যদি বাইরে থেকে দেখি, ডক্টর ইউনূস has delivered us this sort of election. এই জিনিসটাকে মানে এই প্রতিটা ইস্যুই কি আমার কাছে মনে হয় যে সাদিক ভাই, আমরা হুম, আপনার এই পয়েন্টে আবার ফিরবো। হুম, তা এখন আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আসলে জয়েন করেছেন। মুস্তফা খন্দকার, বার্তা প্রধান, সময় টিভি। এই চ্যানেলেরই উনি প্রাণ পুরুষ বলা যেতে পারে। আ আপনার আরেকটা পরিচয় দিয়ে, আপনি আমার একজন প্রিয় বড় ভাই। তো ওয়েলকাম টু মাই শো।
থ্যাংক ইউ বান্না ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সাদিক। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। দেখা হয়ে ভালো লাগলো। কেমন বোধ করছেন? রিলিফ এক কথায়। আচ্ছা, সেটা কিরকম একটু সেটা elaborate হচ্ছে করেন। যে আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটছি এবং একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার পাচ্ছি। ১৭ বছর, ১৮ বছরের যে একটা আমরা এক ধরনের যন্ত্রণার মধ্যে ছিলাম, জি, সেইটা থেকে আমরা একটা ওভারকাম করার চেষ্টা করছি। মানে মানুষ একটু স্বস্তি পাচ্ছে যে একটা নির্বাচিত সরকার, যে জি, সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসছে, তারা জনগণ কল্যাণের কাজ করবে। জি। এইজন্য আমার কাছে একটু ভালো লাগছে। বেশ স্বস্তি পাচ্ছি। আপনার আলহামদুলিল্লাহ। আপনার বিশ্বাস এই জায়গাটায় কমিটমেন্ট রাখতে পারবে নতুন সরকার? আমি তারেক রহমানের প্রতি ১০০% না হলেও 90% আমি আশাবাদী যে তিনি করবেন। হুম। আমি 10% কেন রেখে দিলেন? কেন রেখে দিলাম সেটা হচ্ছে যে উনি একার পক্ষে তো উনাকে সবকিছু করা সম্ভব না। হুম, উনি যে একটা মেশিনারিজ এর মধ্যে ঢুকে যাচ্ছেন। উনাকে কতখানি তারা সাপোর্ট দেবে তারপরে ডিপেন্ড করতেছে উনি 100% পারবেন কিনা। হুম। তো সেইটা আমি 90 ডেজ এর মধ্যে আমি বুঝতে পারবো যে উনি কতখানি সেটার সাথে অ্যাকোমোডেট হতে পেরেছেন আর কতখানি পারেননি। হুম। উনাকে কে হেল্প করছে, কে করছে না। তবে আমার বিশ্বাস যে উনাকে সবাই হেল্প করবে। উনি কিন্তু অনেকগুলো বড়, বড় কমিটমেন্ট অলরেডি করে রেখেছেন। তো আপনার কাছে মনে হয় যে এইটার জন্য আসলে সময় দিতে হবে পরের অবশ্যই, সরকারকে? অবশ্যই, অবশ্যই তাকে সময় দিতে হবে। বিশেষ করে তিনি যেসব এই যে কয়েকটা জনকল্যাণমূলক যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড যেসব কথা বলেছেন, এই কাজগুলো উনাকে খুব স্ট্রিক্টলি করতে হবে এবং কেয়ারফুলি করতে হবে। কারণ এইসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে যে দুর্নীতির একটা সুযোগ তৈরি হয়। নিজ দলের লোকেরাই অনেক সময় করে ফেলেন। অনেক করে ফেলে। তো আমি বলছি না যে এটা হবে না। কিন্তু হুম, কেয়ারফুলি একে ডিল করতে হবে। হুম, তো হুম, হুম। আর উনার অনেকগুলো প্রতিশ্রুতি আছে যেগুলো খুবই চ্যালেঞ্জ। আ আ আমি যতটুকু জানি যে উনি আসলে প্রত্যেকটা সেক্টর নিয়ে উনার আসলে বিশেষ টিম ছিল এবং সেই টিম আ পলিসি টিম তারা কাজ করেছে। আ সেটার রেজাল্ট আমরা হয়তো মানে একটু সময়ের পরে দেখতে পাবো আসলে কিরকম। কিন্তু এই যে জায়গাগুলো সবার আকাঙ্খা এই জাতিতে আসলে অনেকগুলো বছর স্বৈরাচারের কবলে ছিল এবং খুব বর্বর স্বৈরাচারের কবলে ছিল। সেখান থেকে আপনার কাছে কি মনে হয় না যে চ্যালেঞ্জটা অনেক বেশি, অনেক পাহাড়সম? হ্যাঁ, চ্যালেঞ্জ বেশি। কিন্তু আবার এটাও ঠিক যে চ্যালেঞ্জ না থাকলে কোনো কাজে আপনি সফল হতে পারেন না। আপনার যদি প্রেশার না থাকে, চ্যালেঞ্জ না থাকে, আপনার ওই কাজের মধ্যে কোনো থাকে না। চান্স থাকে না, আপনার কাজ করার প্রতি আগ্রহ থাকে না। চ্যালেঞ্জ থাকলে আপনি ওই কাজটা ওভারকাম করার জন্য হলেও আপনি কাজটা ঠিকমতো করবেন। কারণ এইটা আপনার কাছে জনগণের কাছে কমিটমেন্ট করা। হুম, হুম, আপনার দলের কাছে না। তো আপনাকে নেক্সট জনগণের কাছে কিন্তু ৫ বছর পরে আবার ফিরে যেতে হবে। হুম, সো আপনি তখন কি নিয়ে দাঁড়াবেন? সো আপনাকে এইগুলো করতেই হবে। আমি বলছি না যে 100% করতে হবে। উনি ইন্ট্রোডিউস করুক, শুরু করুন। তারপরে আস্তে, আস্তে হবে গ্র্যাজুয়ালি। আমরা একবারেই সবকিছু চাই না। কারণ হুম। আমরা ১৭ বছর অনেক কিছু দেখেছি। সেই তুলনায় আমরা এই যে এইবার নির্বাচনটাই আপনি ধরেন, হুম। কোন ভায়োলেন্স হইছে? হয়নি। তো ইভেন আমিডামি নির্বাচনেও মানুষ হত্যার হুম, শিকার হয়েছে নিজেরা হুম, নিজেরার মধ্যে। আজ এ পর্যন্ত আমরা কোনো মানে হত্যার মতো কোনো ঘটনা ঘটে নাই। হ্যাঁ, বিশাল ব্যাপার। এটা বিশাল হুম, অ্যাচিভমেন্ট। আমি হ্যাঁ, এটা ইন্টারিমের এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ার ফোর্স সবাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ সাধারণ জনগণকে ধন্যবাদ জানানো যেতে হ্যাঁ পারে। এবং পার্টির কর্মীরাও অনেক বেশি ছিল। বিশেষ করে কয়েকটা আসনে যেভাবে ইরিটেটিং করা হয়েছে প্রার্থীদেরকে, অন্য দলের প্রার্থীরা, সেই ক্ষেত্রে কিছুই হয়নি বলতে গেলে। অথচ আপনি দেখেন আওয়ামী লীগের নির্বাচনের সময় তাদের লোকদের সাথে নির্বাচন তারা সেখানে নিজেরা মারামারি করে মানুষ মরেছে। জি। আমরা ৫ আগস্টের পরে আমরা অনেক গুণগত পরিবর্তন দেখছি রাজনৈতিক এটা দলের কি মধ্যে। আপনি একটা পজিটিভ নোট হিসাবে নিচ্ছেন দলের ভেতর থেকে? হ্যাঁ, দলের ভেতর থেকে। যে যেহেতু তারা তো আসলে প্রভোকেটেড হয়নি অনেক হয়নি, ক্ষেত্রে হয়নি, বা প্রভোকেটেড করেনি বা করেনি। যেভাবেই বলি। আবার শীর্ষ either way নেতৃত্ব তাদেরকে সেইভাবে কন্ট্রোলে রাখছে। যে yeah, তারাও যে আমি কিছু করলে আমার নেতা it's a আমাকে good ছাড়বে না। start. হ্যাঁ, গুড স্টার্ট। অবশ্যই গুড স্টার্ট। গভর্নমেন্টটার আগে আমরা যদি দেখি যে আসলে বেগম খালেদা জিয়া তার একটা লিগেসি আছে। তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার একটা লিগেসি আছে। এক্সপেকটেশন তো অনেক হাই, তাই না? তো আপনার কাছে কি মনে হয় যে এই ২ জনের সন্তান হিসেবে, এই ২ জন মহান নেতার সন্তান হিসেবে তিনি কি পারবেন সেই এক্সপেকটেশনটা রাখতে জনাব তারেক রহমান? ওয়েল আমার কাছে মনে হয় যে তিনি তারেক রহমান পারিবারিক legacy অবশ্যই ধারণ করেন। এবং উনি ছোট থেকে দেখেছেন উনার বাবা কি করে, উনার মা কিভাবে রাজনীতিতে এসছেন এবং তার যে স্টাইল মানুষের সঙ্গে ডিল করা, জনগণের সঙ্গে থাকা এবং তার যে আপোষহীনতা এটা তারেক রহমান ভালো করে দেখেছে। হুম, এবং কোন জায়গা বাংলাদেশের
সমস্যা এগুলো উনি মার কাছে হাত ধরেই তিনি দেখেছেন। তিনি তাকে সাথে নিয়েই তারেক রহমানকে সাথে নিয়েই তার মা বেগম খালেদা জিয়া বিভিন্ন জনসভা কাভার করেছেন এবং তাকে হাতে কলমে শিখিয়েছেন অনেক কিছুই। সো আমি মনে করি যে তিনি তার বাবার যে সৎ চরিত্র, ন্যায়পরায়ণতা এটা তিনি যেমন পেয়েছেন, তার মার আপোষহীনতাও তাকে অনেকটা তার ভেতরে অ্যাডাপ্ট হয়েছে। তো আমি মনে করি এই দুজনের সংমিশ্রণে তিনি আসলে একজন স্টেটসম্যান হিসেবে আমাদের এই বাংলাদেশে একদিন পরিচিতি লাভ করবেন আমি মনে করি এবং সেজন্য তাকে সময় দিতে হবে। আমরা একদিনেই তাকে আমরা বলতে পারি না যে সে অনেক কিছু করে দেবেন। হুম, তাকে সময় দিতে হবে এবং উনি আপনাকে মনে রাখতে হবে উনি ১৭ বছর দেশে ছিলেন না। সো এই দেশে আসার পরে তাকে এই দেশ সম্পর্কে আরো জানতে হবে। সেইটা জানার জন্য আমাদের সময় দিতে হবে। কারণ ১৭ বছর অনেক বড় টাইম, অনেক হুম। বড় গ্যাপ। দেশে অনেক পরিবর্তন হয়ে গেছে। যেগুলো তাকে দেখতে হবে এবং উনি আসছেন নির্বাচনের একেও সামনে। উনার কোন কিছু ভাবার টাইমে আগেই উনি ক্যাম্পিং এ নেমে পড়েছেন। তার আগে উনার মা ইন্তেকাল করলেন তার আগে তার মা এবং এটা একটা এটা বিশাল তো বড় ধরনের একটা সেটব্যাক। উনি অভিভাবকহীন হয়ে পড়লেন এবং এবার নির্বাচন উনার কাঁধেই ছিল যে তারেক রহমানের ইমেজ কতটা আছে সেটার উপরে ডিপেন্ড করে এবার নির্বাচনে উনি হুম, বিভিন্ন জায়গায় গিয়েছেন। পেছনে কেউ ছিল না হুম, এবং আল্লাহর রহমতে উনি সাকসেসফুল এবং হুম। এখন উনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে আমাকে আপনি ইলেকশন দিন পর্যন্ত আমাকে দেখেন, আমি আপনাকে পরবর্তী ৫ বছর দেখব। আমরা সেটার জন্য তাকিয়ে আছি দেখি উনার ৫ বছর কিভাবে জনগণকে উনি আশ্রয় দেন, প্রশ্রয় দেয়, কিভাবে তাদেরকে উনি কোন দৃষ্টিতে তিনি তাদের দেখেন, সেটাই এখন জনগণ দেখবে। আপনি একজন মিডিয়া পার্সোনালিটি হিসাবে কি এক্সপেক্ট করেন? যে আমরা তো দেখেছি যে হাসিনার সময়কার যে টাইমটা একদম গণহত্যাকারী হাসিনার সময়ে যেভাবে মিডিয়াকে সাপ্রেস করা হয়েছিল, একপেশে করে ফেলা হয়েছিল। সেই জায়গা থেকে একজন মিডিয়া কর্মী হিসাবে, একজন মিডিয়ার গার্ডিয়ান হিসাবে বা একজন বার্তাকক্ষ প্রধান হিসাবে আপনি আসলে কিভাবে দেখেন? মানে আপনি কিরকম চান মিডিয়াটা তার সময়ে? আচ্ছা আজকে একটা প্রমাণ পেলাম আমি। আমরা তো ৩ টা ইলেকশন দেখেছি যে মিডিয়ায় কিভাবে হস্তক্ষেপ করা হতো। আজকে তো সমস্ত সাংবাদিকরা যারা কাজ করেছে নির্ভর। কোনো একটা ফোন আসেনি। আমরা যা ইচ্ছা তাই দিয়েছি। আমাদের ভেতরে পেছনে কোনো ভয় নাই যে এটা দিলে অমুক আমাদেরকে ফোন করবে, আমাদের নিউজ বন্ধ করে দেয় কিনা। আগে যে ইটা ছিল, এখন সেটা নাই। মানে চাইলে তো পারতে। কারণ বিএনপি তো না, উনি বলতো তো আসলে এখন ক্ষমতায়ও নেই। ক্ষমতায় নাই। কিন্তু উ ইলেকশনে যেহেতু হচ্ছে উনার তো একটা থাকতে পারে। হুম, একটা মরণ কামড় তো দেয়ার একটা সুযোগ থাকতে পারে যে এ মানে যেহেতু তার প্রতিদ্বন্দ্বী একটা ভালো এক ধরনের ভাইব তৈরি করেছিল যে তারাই হয়তো ক্ষমতায় আসবে। তো সেই ক্ষেত্রে এরকম একটা ইলেকশনের দিন উনি চাইলেই পারতেন। হুম। পারতেন না তা না। উনি না করতেন। উনার মেশিন যেসব উপদেষ্টা আছে কেউ না কেউ তো বলতো যে এভাবে ভবিষ্যতের আকাঙ্ক্ষা? ভবিষ্যতের আকাঙ্ক্ষা যে উনি লন্ডনে থেকে অনেক কিছু শিখেছেন। অনেক কিছু শিখেছেন। বিশেষ করে লন্ডনে বা ইউরোপের মিডিয়াগুলো কিভাবে চলে, কিভাবে সরকারকে কিভাবে ডিল করে উনি এগুলো ভালো করে দেখেছেন। যে কারণে উনি কিন্তু কোন সমালোচনার কখনো জবাব দেননি। বরং সমালোচনাগুলো উপভোগ করেছেন সবসময়। হুম। তা আমি মনে করি যে উনি আ মিডিয়ার এই যে একটা মিডিয়ার তো বিশাল একটা রোল আছে এবং মিডিয়াকে আমি মনে করি যে উনি মিডিয়াকে সেইভাবে উনি দেখবেন। উনি সমালোচনা সহ্য করবেন মিডিয়ার এবং আমি মনে করি যে এইটা এই আগামী ৫ বছর তারেক রহমান যতদিন প্রধানমন্ত্রী থাকবেন যে ৫ বছর আগামী নির্বাচনের আগে, আমার মনে হয় না যে মিডিয়া কোন ধরনের নিয়ন্ত্রণে উনি কোনো চেষ্টা করবেন। মর্নিং শোজ দ্য ডে আমি আজকের প্রমাণ পেলাম যে উনি চাইলে কিন্তু করতে পারতেন। উনি কিন্তু করেননি। বরং আমরা বিপরীত দিক থেকে অনেক কিছুই পেয়েছি। এইটা করা যাবে না, এইটা আপনারা করতেছেন। কিন্তু আমি ওই বিএনপির অফিস থেকে আমি এ ধরনের কোনো কিছু পাইনি কখনো। তো আমি আশাবাদী। মানে আমি ইতিবাচকভাবেই সবকিছু দেখতে চাই। ওকে। তাহলে এটা তো একটা আশার কথা শোনালেন। তো আমি একটু সাদিক ভাইয়ের কাছে আসতে চাই। সাদিক ভাই, আমি যতটুকু জানি আপনি জার্নালিজমেও মানে জার্নালিস্ট। তো একজন লেখক এবং আপনি দেখি সোশ্যাল মিডিয়াতে আপনি বেশ অ্যাক্টিভ। আপনি বিভিন্ন কনসার্ন রেইজ করেন। তো আপনার যদি আমি বিশ্বাস করতে চাই যে এরকম যে আপনি একজন জাতীয়তাবাদী বিশ্বাসী একজন সমর্থক হিসাবে বা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে ভবিষ্যতে কি আমরা কি ধরেন আপনার যেই দল সরকার গঠন করছে, তারা কোনো ভুলভ্রান্তি করলে আপনি কি সেরকমভাবে কথা বলবেন? আপনার কি মনে হয় আপনার দল কি আপনাকে সাপোর্ট করবে নাকি আপনাকে ডিসওন করবে গুপ্ত বলে? দেখেন, আমি ছোট্ট একটা কনটেক্সট দিয়ে শুরু করি। আসলে আমার ফ্যামিলি যেটা বললেন, সেটা আমি কিন্তু পারিবারিকভাবে বিএনপি করি না। ইনফেক্ট আমি ঢাকা ভার্সিটি যখন পড়েছি, আমি কিন্তু জাস্ট মানে বিএনপির সাথে ওভাবে অ্যাফিলিয়েটেড ছিলাম না। আমি ধীরে, ধীরে বিএনপির সাথে কানেক্টেড হয়েছি। তার একটা বড় কারণ ছিল
একটা সার্টেন টাইমে আমি ক্যাম্পাসে যখন গেছি তখন মানে নরমালি যা হয়। রক্ত গরম ছেলে পেলে বাম ভাল লাগে। এগুলো আমার একটা সার্টেন টাইমের পর মনে হইছে, বাংলাদেশে যে জেনুইনলি ডেমোক্রেসি ফেরত আনতে হয়, বিএনপি ইস দ্য অনলি পার্টি হু ক্যান অ্যান্ড উইল ডু ইট। আমার কাছে সবসময় মনে হয়েছে। এরপর কিন্তু আমার আস্তে, আস্তে জাতীয়তাবাদী বিষয়টা আমি শিখছি। ইট হ্যাপেন। এই যে জিনিসটা, এই ট্রাস্টটা আমার সবসময় মনে হইছে বাংলাদেশের জন্য বাংলাদেশপন্থী সবচেয়ে ভালো একটা দল। আওয়ামী লীগের সময় আমি দেখছি, সেটা হচ্ছে বিএনপি। honestly এই বিশ্বাসটা আমার এখনো আছে। এখন সবচেয়ে বড় কথা কি, আমি পার্টি লয়ালিস্ট না। আমি আমি পার্টির কোনো এগুলো কার্ড হোল্ডারও না। আই এম নোবডি ইন দ্য পার্টি। অ্যান্ড আমার লয়ালটি কিন্তু আই এম লয়াল টু দ্য কান্ট্রি। আমি বাংলাদেশপন্থী মানুষ। যতক্ষণ পর্যন্ত তারেক রহমান এবং বিএনপি দ্য গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত তার বাংলাদেশের প্রতি তার কমিটমেন্টটা মেইনটেইন করতে পারবেন, তখন অন্তত আমি আছি। তারা যদি ফেইল করেন, তাহলে তো হচ্ছে দেয়ার ইস নো ওয়ে দে ক্যান বি ডিফেন্ডেড। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাবভ এভরিথিং এইসব দুনিয়াবি জিনিসপাতির বাইরে দেয়ার শুড বি হায়ার মোরাল গ্রাউন্ড অ্যান্ড হায়ার প্রিন্সিপালস। হুম। মানে মানুষ হিসেবে তো আমাদের কিছু মোরাল কোডস থাকে, যেগুলো প্রিন্সিপালস থেকে আমরা যে বিলিভ করি, এগুলো তো আমাদের হচ্ছে বিশ্বাস করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে যেটা বললেন, অ্যান্ড সবচেয়ে বড় কথা যে আপনি সাপোর্ট করবেন কিনা, ওন করবেন কিনা। দেখেন এই আসলে আমি যেমন আসলে মুস্তাফা ভাই আসলে বললেন কি যে মর্নিং শোজ দ্য ডে। হুম, আপনার মর্নিংটা কি শো করতেছে? আমি খুবই হোপফুল। অনেস্টলি সবচেয়ে হ্যাঁ। বড় কথা কি, ভাইয়ের কথা সূত্র ধরেই আসি। সবচেয়ে বড় কথা গত ১.৫ বছরে পার্সোনালি আমি এত বেশি পিসড অফ হইছি একটা বিষয়ে, যে কনস্ট্যান্টলি মানে তারেক রহমান এবং বিএনপিকে খুব বাজেভাবে ভিলিফাই করা হইছে। কেমন? ফর নো রিজন। আপনি চিন্তা করে দেখেন, সাপোজ আমি খুব একটা নির্দোষ উদাহরণ দেই। কদিন আগেই সাডেনলি একটা ন্যারেটিভ দেখা গেল সোশ্যাল মিডিয়াতে যে এই জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছেলের হওয়া ছাড়া তারেক রহমানের ৩ টা এগুলা বলেন, গুণ বলেন। এই যে এখন চিন্তা করে দেখেন আপনি, আপনি হচ্ছেন লন্ডনে এক্সাইল অবস্থায় আছেন। আপনাকে হচ্ছে নির্মমভাবে নির্যাতন করে অলমোস্ট মৃতপ্রায় অবস্থায় নির্বাসিত করা হয়েছে। আপনার ভাই মারা গেছে, আপনি ভাইকে দেখতে পারেন নাই। আপনার মা অসুস্থ, কারাবন্দী। এবং আপনার যে দলটা, এটা একদম বাজেভাবে পৃথিবীর সমসাময়িক ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট রিপ্রেসড একটা রেজিমের আন্ডারে তারা খুব বাজেভাবে আছে। হুম। এবং এহেন প্রলোভন ছিল না যেটা বিএনপিকে দেখানো হয় নাই। এই যে মনে করেন এবার তো খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী রাজ্জাক সাহেব একটা কথা বলছিলেন যে, এক রাতের মধ্যে বিএনপি সমস্ত নেতা ছেড়ে দেওয়ার লোভ দেখায়ও তাদের হচ্ছে নির্বাচনে আনা যায় নাই। এই যে এত কিছুর পরও উনি কিন্তু পার্টিটাকে ধরে রাখছেন। আমরা দেখছি একটা লম্বা সময় তিনি পার্টিকে ম্যানেজ করছেন। এট লিস্ট মানে প্রায় এই কয়েক লাখ লোক অ্যাক্টিভ কর্মী এবং সমর্থক মিলে প্রায় ১ কোটি মানুষের একটা বিরাট একটা মানে অর্গানাইজেশন হিসেবে চিন্তা করি। ইটস আ হিউজ ডিল। At least he has proven himself to be a good administrator and a good manager. ওকে। একটা পজিটিভ নোট হ্যাঁ, এখানেও পেলাম। এই exactly. জায়গাটায় What আসবো। else do you need to manage the country at this moment? হুম, This should be your calling. হুম, যে হুম। দেখেন, একটা লোক যদি একটা সংকটময় সময়ে একটা দলকে একসাথে আঁকড়ে রাখতে পারে, সেটা at least এইটুক প্রমিস সে শো করতেছে যে তার আন্ডারে সে বাংলাদেশের ভালো করতেই পারবে সে। এইটুক ট্রাস্ট তো ভাই একটা মানুষের দেয়া যাইতেই পারে। Given the fact that আপনার opponent যে the other one, he cannot distinguish between a moral issue and a crime. তাই না? The option is really clean যে কে কিভাবে ওকে, দেখতেছে। আমরা হোপফুল হই। আমরা হোপফুল থাকি সবাই। আ মোস্তফা ভাই আপনার কাছে আবার আসছি। আমরা অনেক দেশে অনেকখানে আমাদের দেশেও দেখেছি মজলুমকে জালিম হতে। অ্যা কখন হয়ে ওঠে? যখন সে পাওয়ার পায়। তো আমাদের ক্ষেত্রে কেমন ঘটবে বলে আপনার মনে হয়? কি মজলুম যারা ছিল তাদের কি জালিম হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাকি জালিম আমরা হতে দিব না? আমরা সবাই মিলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর মাধ্যমে সেটাকে ঠেকাবো? আমি বলব না যে আমি জালিম হবে না। আমি বলব না। কিন্তু জনগণের প্রতি যদি তার কমিটমেন্ট থাকে, যেসব প্রতিশ্রুতি জনগণের কেন কাছে উনি তো দিছে অনেক বেশি নির্যাতিত ছিলেন। উনি সবচেয়ে বড় হ্যাঁ, মজলুমদের মধ্যে হ্যাঁ, একজন। অবশ্যই, অবশ্যই সবচেয়ে বড় মজলুম। কিন্তু আমার উনার কাছে মনে বাবাকে হয় হত্যা করা হলো। হ্যাঁ, উনার মাকে পয়জন করে হুম, ধীরে, ধীরে হত্যা করা হলো। উনার ভাইকে হত্যা করা হলো।
পুরা ফ্যামিলিটা কিন্তু শেষ করা হয়েছে। হুম। এরপরে আজকের দিনে এসে আমি ওই জায়গাটাই বলছি যে আসলে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? না আমি মনে করি না যে উনি মজলুম হওয়ার সুযোগ জালেম হওয়ার কোনো সুযোগ আছে। এবং উনি হ্যাঁ, হতে দিবেন উনার আশেপাশের আশা লোকদেরকে? করি উনার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ উনি নিজে ভিক্টিমাইজ হয়েছে এই বিষয়টা উনার সবসময় অন্তরে থাকে এবং উনি যেদিন ইশতেহার ঘোষণা করেছিল যে আমার চেয়ে আইনের সবচেয়ে আইনের দ্বারা শোষিত আর কোনো লোক হয়নি। সো আমি জানি যে একজন মানুষ মামলার হলে তার কি হয়? আমার মা কি করেছে? উনি সেটা স্বীকার করেছেন। আমার কাছে মনে হয় যে উনি এই ফিল্ডটা তার সবসময় থাকবে এবং হুম। তিনি চাইলেও হতে পারবেন না এবং উনি কেউ হতে চাইলে উনি সেটা করতে দেবেন না। এটা আমি বিশ্বাস করি। হুম। কিন্তু কিন্তু আপনি দেখেন মোস্তফা ভাই, আপনি তো আসলে জাতীয়তাবাদী যেই ফোর্সটা আছে সেটার একজন আ কি বলবো? এই পক্ষের শক্তি হিসাবে কিন্তু আপনার একটা আইডেন্টিটি আছে। এবং সেই আইডেন্টিটিটা কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকেই প্রুভেন। সেটাকে গত ১ বছরে হয়তো অনেকে স্বীকৃতি দেয়নি। কিন্তু আপনি কিন্তু সেই কথাটা সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর জায়গা থেকে আপনি সবসময় বলে গিয়েছেন। সবসময় বলে গিয়েছেন। আমি যদি আপনার সোশ্যাল মিডিয়া ফলো করে দেখি, আমি যদি ভুল না করে থাকি। তো সেই জায়গা থেকে আমি আপনাকে এই প্রশ্নটা এইজন্যই করছি। কারণ আমি দেখেছি যে বিবেক খোলা কয়েকজন মানুষের মধ্যে আপনি একজন। যিনি আসলে সবসময় এই বিষয়টা নিয়ে কনসার্ন থাকেন যে জাতীয়তাবাদী দল কোন ভুল করছে কিনা। সো এখানে কিন্তু অনেকগুলো পক্ষ অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কিন্তু আওয়ামী লীগ যে জালিম ছিল তাদেরকেও আপনি ফেলে দিতে পারছেন না। তারাও কিন্তু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে বিভিন্ন ফর্মে। এবং বিরোধী অন্য যে দলগুলো আছে তাদের দলের ভেতরেও অনেক ধরনের অনেকগুলো অর্গানস আছে যারা আসলে হয়তো এই নেক্সট গভর্নমেন্টকে খুব ইজিলি কাজ করতে দিতে চাবে না। তাদেরকে ট্যাকেল দেওয়া তো মনে হয় একটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার হবে। হ্যাঁ, ডেফিনিটলি তারা তো চাইবে না যে এই গভর্নমেন্ট সফল হোক। সাকসেসফুলি রান করুক তারা চাইবে না। তারা সরকারকে নানা ফাঁদে ফেলার চেষ্টা করবে। কিন্তু সরকারকে এইটা মাথায় নিয়ে করতে হবে যে তার একটা বিরোধী দল না, তার অনেকগুলো বিরোধী দল এবং সমস্যা হচ্ছে আমাদের পাশের প্রতিবেশী দেশ। যে দেশে এখন ফ্যাসিস্ট হাসিনা এখনো বসে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। অ্যাবসোলুটলি। তো সেই দেশকেও তাকে মাথায় রাখতে হবে। হুম। তো খুব যে বেড অফ রোজেস সেটা কিন্তু হবে না। একদমই না। এবং প্রতি মুহূর্তে তাকে একটা কাটা আমি তো মনে করি বেড অফ ফায়ার। বেড অফ ফায়ার হ্যাঁ। এবং তলোয়ারের মতো যে ২ ধারে তার ধার। হুম। দেশেও আছে, বিদেশেও আছে। সো আমার কাছে মনে হয় খুবই রেসপনসিবিলিটি এবং খুবই সতর্কতার সাথে তাকে পথ চলতে হবে। হুম। এবং এটা কোনো বিচ্যুতি হলেই তাকে কিন্তু তার জন্য মূল্য দিতে হবে। তো আর আমার মনে হয় ক্রিটিসিজম এর জায়গাটা আপনি ওইটা বজায় তো রাখবেন। হ্যাঁ, অবশ্যই। আমি চাই যে সরকার সাকসেসফুল হোক, সরকার দেশের ভালো করুক, যাতে তারেক রহমানকে মানুষ মনে রাখে। এজন্য উনি যদি কোনো রকম কা কেউ যদি উনাকে বিপদে ফেলার চেষ্টা করে, অবশ্যই আমরা তার ঢাল হিসেবে দাঁড়াবো। তাকে আমরা সতর্ক মোজাম্মেল করব। বাবুর মতো সাংবাদিকদেরকে দেখতে চাই না অন্তত নেক্সট অবশ্যই, 5 অবশ্যই ইয়ার্স না। এ। মোজাম্মেল বাবুর আরো মোজাম্মেল বাবু আছে। না, আমরা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে উনার আচ্ছা, নামটা দিলাম, তা এটা সবাই আচ্ছা। একজন চাটারু হিসেবে, একজন চামার হিসেবে তো ওই একজন সাংবাদিককে আমরা নাম বলতেই পারি। আমার মনে হয় তাকে অতিক্রম করা খুব কঠিন হবে কারোর জন্য। ওয়েল সাইড। বলেন প্লিজ। হ্যাঁ। কারণ যে তারেক রহমান আসলে এই ধরনকে উনি প্রশ্রয় দেবে না। হুম। উনি এবং আমরা দেখছি যে উনি আ মিডিয়া ফ্রেন্ডলি বাট মিডিয়ার প্রতি অত ক্রেজি না। সো আ যেটা হাসিনা করত। হাসিনার প্রোগ্রামগুলো তো নিশ্চয়ই মনে আছে যে তেলের ড্রাম নিয়ে সবাই বসতো। হ্যাঁ, তো আমাদের সাংবাদিকেরা এই সময় সাংবাদিকরা কি তেলের ড্রাম নিয়ে বসবে? আমার মনে হয় না যে তারা যদি তেল দিলেও কাজ হবে না। না কাজ হবে না এবং তারা যদি মোজাম্মেল বাবুদের কথা মনে রাখে, তাহলে হয়তো ও পথে যাবে না। কারণ হুম। তারা জানে যে তাদের পরিণতিটা কি হচ্ছে এবং মানুষ কিভাবে তাদেরকে মূল্যায়ন শ্যামল করছে। দত্তরা কিন্তু বর্ডার পার হতে যেয়ে ধরা ধরা খেয়েছিল। পড়ছে। সেটা কি মনে রাখবে তো না? সেটা যদি মনে রাখে তাদের জন্য ভালো। কিন্তু আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো অত স্পেস তারেক রহমান কাউকে দেবেন। হুম, হুম, হুম। এবং আমি মনে করি যে সেরকম যদি কেউ চেষ্টা করে কেউ যদি খুব এক্সট্রিম চাটা শুরু করে তখন? চাটা চাটা শুরু করবে কিন্তু আপনি চাটতে দেবেন কিনা? এটাই হলো সেটাই প্রশ্ন। আমার প্রশ্ন। হ্যাঁ, এটাই প্রশ্ন। হ্যাঁ। আমার মনে হয় না যে উনি দেবেন সেটা। কারণ ওকে। উনি তো এগুলো দেখেছেন। জি। এবং ৫ এটার আগস্ট পরিণতি কত খারাপ হয় সেটা হ্যাঁ, দেখেছেন। হ্যাঁ ৫ আগস্ট কেন আসলো? উনি তো হুম। সেটা জানে। হুম। তো সেই পথে উনি আমার মনে হয় না যে আবার হাঁটবে এবং কাউকে হাঁটতে দেবে। ওকে। আপনার কাছে এই প্রশ্নগুলা করার অন্যতম রিজন হচ্ছে যে আপনি তো একজন ওই যে বললাম সাংবাদিকতা করছেন অনেকদিন যাবত, অনেক বছর যাবত এবং ক্রিটিসাইজ করেছেন এবং আমি খালেদা জিয়াকে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা সবচাইতে সুন্দর কিছু লেখার মধ্যে আপনার লেখাগুলো ছিল অন্যতম। এবং কোন সময় লিখেছেন? একদম অত্যাচারী শেখ হাসিনার সময় বসে আপনি ওই কথাগুলো লিখেছেন, সত্য কথাগুলো বলে গিয়েছেন। তো আপনার মতো যে মানুষগুলো আছে
তাদের আসলে কথা বলে যাওয়াটা খুব জরুরি এবং বলে যাওয়াটা উচিত হবে। এবং আমি আ একটু সাদিক ভাইয়ের কাছে আসছি, তারপর হুম, আবার আপনার হুম। কাছে আসছি। সাদিক ভাই, আপনি তো একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি। এই জায়গা থেকেও বলছি। আপনার তরুণ বন্ধু, তরুণ তুর্কি যে অন্যান্য যে এনসিপি বলেন বা অন্যান্য যে দলে আছে, সেটা বিএনপির ভেতরে, বিএনপির বাইরে বা বিশেষ করে এনসিপির কথা আমি যদি বলি, তাদের ব্যাপারে আপনার এক্সপেকটেশন কি থাকবে এবং তাদের প্রতি আপনার কোনো মেসেজ? আম কেননা সবচেয়ে তারা তো এবার নির্বাচনে খারাপ করেনি। তারা বেশ হ্যাঁ, ভালোই করেছে আমরা ধরতে পারি, নাকি? they have done a fabulous job হ্যাঁ, and মানে dare I say আমার কিন্তু এখন কাইন্ড অফ মনে হচ্ছে তার ইলেকশনের পারফরম্যান্স দেখে এনসিপি যদি একলা চলো নীতিতে নিজেরা চেষ্টা করত, আমার কিন্তু মনে হয় যে তাদের পারফরম্যান্স ভালো আরো বেটার হতো এবং দলটাও বেটার ভাবে গুছাতে পারত। কারণ মনে করেন আ যারা অনেকেই আছে এরকম প্রার্থী যারা আছে বিএনপিকে পছন্দ করে না, জামাতকে তো দেখতেই পারে না। তারাও কিন্তু এইবার এই ইলেকশনে এনসিপি জামাতকে একসাথে মনে করে পুরা ভোটটা বিএনপিকে দিয়ে দিছে। অ্যান্ড দ্যাট ক্যান বি আ ভেরি গুড রিজন বিএনপির জয়ের মার্জিনটা এত হাই। এই যে পুরো ইস্যুটা, এই গ্রুপটার জন্য কিন্তু এনসিপি একটা ভালো অবস্থান হতে পারত এবং তাদের কিন্তু সেই স্পেসটা তাদের হচ্ছিল। যে জিনিসটা মানে মনে করেন জামাতের সাথে জোটে যাওয়ার পর অনেকটাই নষ্ট হয়ে গেছে। জামাত তো ইতিহাসে সবচেয়ে সেরা রেজাল্ট করতে যাচ্ছে। এখন হ্যাঁ, এটা কাইন্ড অফ ট্রু। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চিন্তা করে দেখেন যে এবং ভোটের পার্সেন্টেজও মনে হয় খুব কম না? না, এটা তো ম্যাসিভ ভোটের পার্সেন্টেজ। জামাতের প্রিভিয়াস রেকর্ড যদি দেখেন মানে আমি ১০ দলীয় জোটের কথা বলছি না বা ১১ দলীয় জোটের হ্যাঁ, কথা হ্যাঁ, বলছি। ১১ এটা বেশ, হুম, বেশ নাম্বার অনেক হ্যাঁ, বেশি। জামাত অ্যাজ আ পার্টি আমার মনে হয় এত বড় জাম্প বাংলাদেশের ইতিহাসে আর কোনো পার্টি এত করে দেয় নাই। এরকম র‍্যাডিক্যাল একটা গুড রেজাল্ট। এটা একটা বড় কারণ হতে পারে যে বিএনপি বিরোধী যে গ্রুপটা আছে বা হুম, ভোটগুলো আছে সবকিছু জামাত একসাথে পুল করছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা জামাতের ক্যাম্পেইনটা একটা লম্বা সময় তারা এমন একটা আবহ তৈরি করতে পারছে যে এবার মানে দাঁড়িপাল্লা জিতে যাইতেছে। এরকম একটা ব্যাপার। অ্যান্ড তখন অনেক ভোটারের মধ্যে তারা এই জিনিসটা কিন্তু ঢুকাইতে পারছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা জামাত যেটা খুবই, খুবই মানে আমার কাছে পার্সোনালি খুব একদমই অপছন্দ লাগছে। তারা মনে করেন যে রিলিজিয়াস একটা অ্যাঙ্গেলে ইমোশনাল ব্ল্যাকমেইল করার ট্রাই করছে বা নানা রকমভাবে যে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতিটা করছে তারা। এটা পার্সোনালি আমি লাইক করি নাই। কিন্তু এটা কিন্তু ভোটে খুব ভালোভাবে ট্রান্সলেট করছে। অ্যান্ড এইটার কারণে সবকিছু কম্বিনেশন মিলায় এবং তারা খুব সুন্দরভাবে একটা সোশ্যাল মিডিয়াতে এমন একটা মানে বাবল তৈরি করছে নিজেদের। যে মনে হইছে যে না এবার আমার জামাত মনে হয় একটু খুব এনসিপি তে ফিরলে ভালো হয়। হ্যাঁ, যেহেতু হ্যাঁ। আমাদের তরুণের জায়গা থেকে এক্সাক্টলি, প্রশ্নটা করা। এক্সাক্টলি। হুম। সরি একটু মানে জি, প্লিজ, হ্যাঁ। ডিরেল হয়ে প্লিজ, গেছিলাম। প্লিজ। সরি। অ্যান্ড এনসিপির জন্য এখন আমি পার্সোনালি মনে করি এটা একটা খুব ভালো একটা টাইম। আর মনে করেন আপনি বিরোধী দলে থাকলে আপনার মানে সরকারকে ক্রিটিক করতে, করতে আপনার নিজের ঘর গোছানোর জন্য যত সময় পাওয়া যায় আমি একটু আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম হুম, কোন একজন অ্যাক্টিভিস্ট মানে বা অ্যাক্টিভিস্ট বলা ঠিক হবে না। কোন একজন ফেসবুকে একজন লিখেছেন খুব বাজে ভাষায় তাকে আক্রমণ করেছে যে কোন একটা কিছু সহ্য করা হবে না। সে বলেছে তোমার ওটা আমি ছুটাই দিব। মানে ও মানে ওই যে বিপ্লবী যে ব্যাপারটা সেটা হাসনাতদের মতো মানুষগুলোর মধ্যে রয়ে গেছে। কারণ হাসনাতরা আসলে তো জুলাইয়ের ফেস। আর সবচেয়ে বড় কথা উনি তো এখন একজন এমপি। হুম, উনি তো একজন এমপি। উনি একজন ল মেকার। হি ক্যান নট সে ইট লাইক দ্যাট। হুম। মানে এই না, এই আপনি যদি কোন অপরাধীর বিরুদ্ধে কথা বলেন, কোন মানে গুনসের বিরুদ্ধে কথা বলেন তার তো এভাবেই কথা বলা উচিত এগেইন নাকি? হি ইস আ ল মেকার। ল মেকার কি করতে পারে না? ল ল মেকার মেকার কি হার্ড 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 ওয়ে তে যেতে পারে না? কিন্তু সে ফেসবুকে এইভাবে আমি আমি এগেইন এরকম পার্সোনাল সে তো বিলিভ। এখনো শপথ গ্রহণ করেনি। এগেইন সে কিন্তু ইলেকশনে জিতছে। হুম, সে এবং আমি যদি দেখছি যে তার উইনিং স্ট্রিক কিন্তু বেশ ভালো। ১১৬ টার কেন্দ্রের মধ্যে সে হারে নাই। তার মানে কি হি রিপ্রেজেন্টস আ বিগ চাঙ্ক অফ পিপল অ্যান্ড ইট লুকস ভেরি ব্যাড যে মনে করেন যে কমেন্ট বক্সে সে আপনি আপনার পার্টিকুলার রেফারেন্সটা আমি দেখছি এজন্যই বলতেছি। অ্যান্ড মানে দ্যা পার্সোনালি এরকম নরমালাইজেশন অফ স্ল্যাংস, নরমালাইজেশন অফ দিস সর্ট অফ ল্যাঙ্গুয়েজ ইট ডাজন্ট জাস্ট গো উইথ দ্য ডেমোক্রেটিক কালচার। এখন ওকে। মনে করেন যে এই কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম আর দেখেন আপনি যদি ওই পার্টিকুলার কেসে আপনি যদি সুন্দর একটা আর্গুমেন্ট দিতে পারতেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। অ্যান্ড দিস ইস দ্য সর্ট অফ কান্ট্রি উই ওয়ান্ট। ওকে। এগেইন আমি হাসান ভাইয়ের এই জিনিসটা আমি আসলেভাবে দেখতে সাদিক চাই না। ভাই, আমার হুম। মনে হয় যে আমাদের টাইমের যেহেতু একটা স্বল্পতা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় যে আপনি একটু ৩০ সেকেন্ডে শেষ করবেন। একটু পজিটিভ নোটে শেষ করলে ভালো হয়। যে আমরা তা তো আসলে অবশ্যই। এই তরুণ তুর্কিদের কাছ থেকে কি আশা করি? আমি তো অ্যাকচুয়ালি বেশ হোপফুল এনসিপি এটা নিয়ে যে আমি এগেইন তার ইলেকশনের রেজাল্ট দেখে আমার মনে হচ্ছে তার জুলাইয়ের যারা ফেস গুলো আছেন তার বেশিরভাগই জিতে এসছেন। অ্যান্ড আই কংগ্রাচুলেট দেম বিকজ মোস্ট অফ দেম তারা আমার কিন্তু সাবেক কমরেড। হুম, ঢাকা ইউনিভার্সিটি বলুন, জুলাইয়ের আন্দোলন বলুন, তারা কিন্তু আমি তাদের প্রত্যেককে অসম্ভব রেসপেক্ট করি। অ্যান্ড এনসিপির যারা টপ লিডারশিপ আছে প্রত্যেককে খুবই রেসপেক্ট করি। অ্যান্ড আই রিয়েলি হোপ দে গো আ লং ওয়ে বিকজ ওকে। নাও দিস ইস দেয়ার চান্স টু প্রুভ দেমসেলফ টু বি ঠিক আ আছে। ফোর্স অফ দ্য থ্যাংক ইউ।
কান্ট্রি। মুস্তফা ভাই একদম আপনাকে আমি আর ২-৩ মিনিট সময় দিতে পারবো। আমাকে এনি লাস্ট রিমার্ক যেটা আপনি আসলে বলতে চান, আমি বলি নাই, আপনি কোয়েশ্চেন করি নাই। আপনি বলুন। আমি যেটা বলতে চাই যে আমরা চাই যে নতুন যে সংসদ আসবে, এই সংসদটা প্রাণবন্ত হবে। একটা এই জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হবে। জি। এখানে জামাত একটা বড় সংখ্যা নিয়ে বিরোধী দলে যাচ্ছে এবং আমি মানে চাই যে জোট। জোট, জামাত জোট। আমি চাই যে এই সংসদটা কার্যকর হোক। এই যে এই আমরা গণতন্ত্রের সূতিকাগার যেটাকে বলি, সত্যিকার সেটা হয়ে যাক। কোনো স্থাবকের জায়গায় যত যেন না হয় এবং তারা একটা শ্যাডো গভর্নমেন্ট করবে, সরকারের ভুলগুলো ধরবে এবং আমি চাই যে আসলে এই গণতন্ত্রের পক্ষে এই সংসদটা যাত্রা শুরু করুক। যেটাকে আমরা আসলেই ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেটাকে বলি সেরকম। আমরা ফ্যান্টাস্টিক। মুখে বলব আর কাজে করব না আওয়ামী সেরকম লীগের যেন হয়। পরাজয়টাকে কিভাবে দেখছেন? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ এরকম একটা বিশাল ভোট উৎসব করে ফেললো এবং বিশাল একটা ভোট করে ফেললো। তারা নো ভোট অনেক ক্যাম্পেইন করলো, হুম, অনেক কিছু করার চেষ্টা করেছিল, বলা হয়েছিল এবং অনেকে বলেছিল যে এই নির্বাচন নাও হতে পারে। সো ইন্টারিম এর একটা বিশাল হুম, সাকসেস হুম। এটা। তো সবকিছু মিলে একটু বলবেন লাস্টে। আওয়ামী লীগের আওয়ামী লীগের সবচেয়ে বড় যে তারা এখনো পর্যন্ত তাদের এই ভুলটা স্বীকার করেনি। ন্যূনতম স্বীকার করেনি। তারা মনে করে যে হাসিনা যেটা করছে সেটা ঠিক আছে। আজকে জনগণ তাদেরকে চপাটাঘাত করলো মনে হয় না হ্যাঁ, আপনার? চপাডাঘাত মানে কি? বড় ধরনের একটা চপাডাঘাত তাদের হয়েছে এবং এতে যদি তাদের একটু তা আদৌ শিক্ষা রিয়ালাইজেশন হবে আসে, মনে হয়? আমার মনে হয় যে হবে না। হলে তো হ্যাঁ, এই ১ বছরেই হতো। আসলে এই দলটার বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই ইয়েস, এবং আমার মনে হয় যে এই দলটাকে আমাদের ভুলে যাওয়া উচিত। একদম। I do agree. আপনার সাথে একদম এই বিষয়ে একমত। খুবই চমৎকার একটা কথা বলছেন। আমি এই স্ট্যান্ডটাই আসলে আমাদের যত বাংলাদেশপন্থী দল আছে, পলিটিক্যাল পার্টিজ আছে এবং যারা অ্যাক্টিভিস্ট আছে, যারা সাংবাদিক আছে এবং সব শ্রেণীর মানুষের কাছ থেকে এই কনসেন্টটা আসলে সবচেয়ে জরুরি যে এদের আসলে রাজনীতি করার কোনো অধিকার নাই। এদের অধিকার কেননা এরা যে পরিমাণ গণহত্যা চালিয়েছে এবং গত ১৭ বছর যে পরিমাণ গুম-খুন করেছে সেটার পরে এবং তাদের আজকে জনগণ যেই পরাজয়ের স্বাদ দিয়েছে, তারপরে আসলে এদের আসলে কোনোভাবেই আর ফিরে আসাটা অ্যালাও করা উচিত হবে না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এটা একটু মনে রাখলে ভালো হয়। সো এটা একটা বিষয়। এনি লাস্ট রিমার্ক যেটা আপনি একটু ১ মিনিট সময় দেব একটু বলতে চান এরকম কিছু? না, আসলে আমি ১ মিনিট নেব। আমার অনেক ছোট্ট। আমি জাস্ট ২ লাইনে একটা জি, কথা প্লিজ। বলব আরকি honestly দেখেন, আজকের দিনটা, ইলেকশনটা বাংলাদেশের বিজয় হইছে। অ্যান্ড এটা বাংলাদেশপন্থী সকল শক্তির জন্য এটা একটা খুশির দিন হওয়া উচিত। সবচেয়ে বড় কথা সামনে যে দিন আসছে, এই দিনটায় মানে আমাদের সবারই উচিত একটা জিনিস মাথায় রাখা যে কেউ যেন আমাদের এই যে এত দীর্ঘ একটা সংগ্রাম, আমাদের এত রক্ত, এত আত্মত্যাগ এর সাথে কেউ যেন গাদ্দারি না করে। কারণ এই দেশের মাটি গাদ্দারের লাশ কিন্তু গ্রহণ করে না। ফ্যান্টাস্টিক। অ্যান্ড মুস্তফা ভাই ওই যে উনি যেটা বললেন যে গাদ্দারদেরকে পছন্দ করে না এই হ্যাঁ, দেশের মাটি এটাই। বা বিশ্বাসঘাতকতাদের। এটাই যেমন জুলাই যোদ্ধারা যারা তাদের মেক্সিমাম পাস করেছে। তার মানে তাদের স্বীকৃতি দিছে জনগণ। বাংলাদেশের মাটি তাকে স্যালুট জানিয়েছে। সো নতুন করে কোনো গাদ্দার এদেশে আর হওয়ার সুযোগ আমরা দেব না এবং কেউ হতে চাইলেও সেটা আমরা রুখে দেব। এটাই হলো আমাদের প্রমিস। ফ্যান্টাস্টিক এবং সেই জায়গাটায় আপনাদের মতো মানুষগুলোর আসলে কথা বলে যাওয়া উচিত, কলম চালানো উচিত। আমার মনে হয় এবং সেই জায়গাটায় আপনাদের স্ট্রং থাকা উচিত। আমার মনে হয় যে আমাদের যেই রোলটা প্লে করা উচিত সেটা হচ্ছে একটা নিউট্রাল রোল যতটা সম্ভব অবশ্যই, এবং সেই জায়গায় আমাদের আসলে গভর্নমেন্ট যেমন ক্রিটিক করব আমরা, ঠিক তেমন বিরোধী দল ভুল করলেও হ্যাঁ, আমরা তাদেরকে ক্রিটিক করব। অবশ্যই। বিরোধী দলও তো আসলে গণতন্ত্রেরই একটা পিলার। তারা যে ভুল করবে হুম, না তা তো না। যে তারা যা বলবে তাই ৭ খুন মাফ ব্যাপারটা তো তা না। তারাও তো ভুল করতে পারে। কি মনে হ্যাঁ, হয় এই বিষয়টা আপনার? মানে আপনার কি অ্যাবসোলিউটলি, মনে হয় অ্যাবসোলিউটলি, আমরা কি এটাই তো আমরা হ্যাঁ, চাই? অ্যাবসোলিউটলি। এটাই। আমাদের পজিটিভ এক ধরনের অ্যাটিটিউড নিয়ে আমাদের চলতে হবে। সে সরকারি দল যদি কিছু করে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বিরোধী দল যদি রাইট ট্র্যাকে না থাকে সেখানেও আমরা কথা বলব। হুম। আমাদের হবে যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশ যাতে ভালোভাবে চলে সেজন্য আমাদের চোখ বন্ধ করে থাকলে চলবে না। আমাদেরকে আমাদের কাজটা করে যেতে হবে যার অবস্থান থেকে। আপনি সিনেমা বানাবেন, নাটক বানাবেন, সাদিক লিখবে, আমি কথা বলবো। এটাই আমাদের হওয়া উচিত যে আমরা সবকিছুর ভেতরে আমরা একবার ব্ল্যাংক চেক কাউকে দেব না। না, এই যে এটা খুব গুড পয়েন্ট যে ব্ল্যাংক চেক আসলে কারোর জন্যই না। আমরা আসলে ওই সংসদটা দেখতে চাই না যে এই সংসদে আসলে ব্ল্যাংক চেক দিয়ে বসে আছি আমরা কাউকে। না, হ্যাঁ, হাসিনাই যখন আমাদের কিনতে পারে নাই, হাসিনাই যখন থামাইতে পারে নাই, তখন ইনশাল্লাহ আর চিন্তা নাই। সামনের দিনগুলো হুম। ইনশাল্লাহ আমরা আমাদের যে রোল গুলা পালন করছি এত বছর, ইনশাল্লাহ পালন করতে পারবো। আমি হোপফুল এই ব্যাপারে। জুলাই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। আমার প্রোগ্রামের একদম শেষে চলে আসছি। শেষ ১ মিনিট আমি বলতে চাই, যেহেতু আজকের দিনটা খুব ঐতিহাসিক। আ
হোস্ট হওয়ার একটা বিপদ আছে। কথা বলা যায় কম। হ্যাঁ, সবসময় চেয়ারে বসতে বেশি আরাম। তো শেষ কথাটা বলতে চাই, নিজের উচ্ছ্বাস বা নিজের একটা অনুভূতি প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে যে, দেখুন আমরা আসলে অনেক আ ত্যাগ তিতিক্ষার পরে অনেক রক্তের বিনিময়ে আমরা আজকে দিনটায় এসে উপস্থিত হয়েছি। আমরা আসলেই আর ওই জায়গায় ফিরে যেতে চাই না যেখানে অশান্তি আর অশান্তি। আমরা সামনের দিনটা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশের যারা ল মেকার আছেন, যারা ভবিষ্যতের যারা আ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের পতাকা সারা বিশ্বে যারা তুলে ধরবেন, আমাদের যারা সংসদে যারা সাংসদ হচ্ছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা এমন কিছু করবেন না, যাতে আরেকটা জুলাই আবার ফিরে আসে। আপনাদের কাছে বিনীত অনুরোধ। এবং আপনারা সেই প্রমিসটা রাখবেন। আপনাদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশার জায়গা থেকে দলে, দলে মানুষ যেয়ে কোটিতে, কোটিতে মানুষ আজকে ভোট প্রদান করেছে। এবং গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশের বিজয় হোক। ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো থাকবে।